কাজী সালাউদ্দিনকে কখনোই বাফুফেতে দেখতে চান না সাবেকরা। রাজনৈতিক পরিচয় নয়, ফুটবল অন্তপ্রাণ সংগঠকদের দায়িত্ব নেয়ার তাগিদ। এবং গঠনতন্ত্র না মানায় দেশের ক্রিকেট সংকটে ফেলেছেন পাপন। শঙ্কা আইসিসির নিষেধাজ্ঞার, সাংবিধানিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা নীতি নির্ধারকদের। আমি ক্রিকেটের সাথে থাকিনি বা আসিনি, এখন আমি আবার ক্রিকেটের সাথে কাজ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আইসিসি এবং ফিফার নিয়ম মেনে শেষ পর্যন্ত বড় পরিবর্তন আসছে বাংলাদেশ ক্রিকেটে এবং সেই সাথে বাংলাদেশ ফুটবলে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত পাপন এবং সালাউদ্দিনকে আর এক মুহূর্ত দেখতে চায়নি বাংলার মানুষ। ইতিমধ্যে পাপন এবং সালাউদ্দিনকে সরানোর জন্য বাংলাদেশের জন্য এবার উত্তাপ শুরু হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সবকিছু ভুলে এবং রাজনীতি ছেড়ে আবারও বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হতে চান মাশরাফি। তবে কি শেষ পর্যন্ত মাশরাফি পাবেন বিসিবির দায়িত্ব? তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে বেশ কিছু ক্রীড়াঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। পরে ওই 15 বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে তার কারণে তাকে আইনের আওতায় নেওয়া উচিত। দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশ ফুটবলে একাই রাজত্ব করে যাচ্ছেন সভাপতি কাজী সালাউদ্দিন। কখনো সিলেকশন, আবার কখনো ক্ষমতায় এসেছেন নামমাত্র ইলেকশন করে। এত বছর ক্ষমতায় থেকেও দেশের ফুটবলকে দিতে পারেননি কিছুই। উল্টো দুর্নীতির জন্য সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন, জরিমানা গুনতে হয়েছে সাবেক সিনিয়র সহ সভাপতিকেও। দেশের ফুটবলের সর্বোচ্চ স্থানকে সালাউদ্দিন সালাম মুর্শিদিরা পরিণত করেছেন দুর্নীতির আখড়ায়। সেই দুর্নীতিবাজদের হাত থেকে ফুটবলকে মুক্ত করার দাবি সাবেকদের। ফিফার গাইডলাইনে বলা আছে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হলো ফ্যামিলি, হেড অফ দি ফ্যামিলি, কিন্তু যে বডি আছে এই বডি হচ্ছে সুপ্রিম অথরিটি। কিন্তু যেহেতু উনি সালমান এফ রহমান সাহেবের লোক, এই জন্য ওনাকে কেউ ছুঁতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। উনি এই পরপর 3টা নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে উনি ক্ষমতা এইভাবে থেকে গেছে। ইট ইজ হাই টাইম উনি সম্মানের সহিত বিদায় নিয়ে চলে যাওয়া উচিত এবং ক্রীড়াঙ্গনকে কলুষ মুক্ত করে ওনার চলে যাওয়া উচিত। সব মহল থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠলেও জায়গা ছাড়তে নারাজ বাফুফে বস। উল্টো বলেছেন অংশ নেবেন আসন্ন নির্বাচনে। অতীতেও অনেকে ফুটবলের স্বার্থে কাজ করতে আগ্রহী হয়েছিলেন, কিন্তু সালাউদ্দিন কিরণদের দাপটে শেষ পর্যন্ত আর অংশ নেননি নির্বাচনে। সাবেকদের এখন একটাই দাবি, ফুটবল ফেডারেশনে চলবে ফুটবলের লোক দিয়ে। একটা সময় ফুটবলের জন্য কাজ করেও সালাউদ্দিন মুর্শিদিদের দাপটে নিজেকে গুটিয়ে নেন তরফদার রুহুল আমিন। ফুটবলের স্বার্থে বিভিন্ন টুর্নামেন্টে স্পন্সর থেকে শুরু করে কাজ করেছেন তৃণমূল পর্যায়েও। সাবেকদের দাবি তেমন কারো কাছেই উঠুক ফুটবলের দায়িত্ব। এই একটা ভালো সংগঠক, এইসব লোকদেরকে আপনি একদম দূরে ছুড়ে ফেলে দিয়েছেন এবং ওখানে যারা বসেছে তাদের কোনো রকম কোনো কন্ট্রিবিউশন আছে কিনা এই ফুটবলে স্পেশালি আমি খুব সন্দিহান। প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকবে তারা 2 টার্মের বেশি থাকতে পারবে না। এরকম একটা সিস্টেমও যদি খাড়া করা যায়, তাইলে এই যে আমি আসি, আমার পিছনে প্রধানমন্ত্রী আছে, আমার পিছনে অমুকে আছে, আনতান, আমাকে কেউ সরাইতে পারবে না, এই যে দলীয়করণ, এই যে রাজনীতিকরণ, এটার থেকে অন্তত মুক্ত হবে। শুধু সংগঠক নয়, সালাউদ্দিনের আমলে বাবলু সালামদের মতো অনেক নামী ফুটবলাররাও ছিলেন বঞ্চিত। এবার যেহেতু পরিবর্তন হচ্ছে সবকিছু, প্রয়োজনে ডাক আসলে দেশের ফুটবলের জন্য বিনা স্বার্থে কাজ করতে প্রস্তুত আছেন তারাও। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তৈরি নিয়মের গ্যারাকলে দেশের ক্রিকেটকে গভীর সংকটে ফেলে দিয়েছেন নাজমুল হাসান পাপন সহ বর্তমান বিসিবির পরিচালনা পর্ষদ। সহ সভাপতি পদ থাকলেও গেল 2 দফায় সেখানে কাউকেই নিয়োগ দেননি পাপন। চারিদিকে তার পদত্যাগের দাবি উঠলেও এ বিষয়ে এখনও নিশ্চুপ তিনি। তবে পাপন স্বেচ্ছায় পদত্যাগ না করলেও কিভাবে হারাতে পারেন তার পদ গঠনতন্ত্র অনুযায়ী, তাই জানাচ্ছেন মাহবুব রিমন। শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আত্মগোপনে বেশিরভাগ বোর্ড পরিচালক। কোরাম সংকটে বিসিবি প্রশ্ন, তবে এমন সংকটের দায় কার? নিয়ম বলছে নিজেদের মতন করে তৈরি করা গঠনতন্ত্রে ফেসে যাচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। সংশোধিত গঠনতন্ত্রের 13.2 ক ধারা অনুযায়ী 25 সদস্যের পরিচালনা পর্ষদে 2 জন সহসভাপতি থাকতেই হবে। গঠনতন্ত্রের 14.2 বিধি অনুযায়ী বিসিবি সভাপতির অনুপস্থিতিতে একজন সহসভাপতি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু নিজের সবশেষ 2 মেয়াদে সেই নিয়মের তোয়াক্কাই করেননি নাজমুল হাসান পাপন। এ নিয়ে সবশেষ এজিএমে তাকে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন সুকৌশলে।
বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের 6 অক্টোবর পর্যন্ত। কিন্তু বাস্তবতা বলছে পাপন সহ অধিকাংশ বোর্ড পরিচালকের আর ফেরার সুযোগ নেই। তাহলে তার বিদায় প্রক্রিয়া কেমন হবে? কারণ জোর করলে যে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। পাপন যদি নিজে পদত্যাগ নাও করেন, তবে বিসিবির গঠনতন্ত্রের 13.3 আর 15.2 ধারায় স্পষ্ট উল্লেখ আছে কিভাবে তিনি পদের অযোগ্য হবেন। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, শারীরিক অসুস্থতা কিংবা কোনো কারণ ছাড়াই পরপর 3টে বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরিচালনা পরিষদের 2/3 একই ধারায় শূন্য হলে বিসিবি এমনিতেই ভেঙে যাবে। এছাড়াও যদি বর্তমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে কমিটি ভেঙে দিতে লিখিত আবেদন করেন বিসিবির সিইও, তবে তা আমলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনের। সংকট উত্তরণে ইতোমধ্যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় থাকা বিসিবির একাধিক পরিচালক, ছিলেন প্রধান নির্বাহীও। উনি আশ্বাস দিয়েছেন স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের হাতে একদম সময় নেই। গঠনতন্ত্রে কী আছে না আছে এইসবগুলো নিয়ে আলাপ হয়েছে এবং উনি ওনাকে আপনার এইগুলা জাস্ট ভালোভাবে দেখে হয়তো পরে এটা নিয়ে আমাদের সাথে বসবেন। এর আগেও 2বার এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2007 সালে সে সময় তত্ত্বাবধায়ক সরকারের আসলে পূর্ণতা দিবে, এটুকু আমি বিশ্বাস করি। আসলে ক্রিকেটে কি আমরা কোনোভাবে আপনাকে পাবো, মানে পেতে পারি ওই সম্ভাবনা? দেখেন, আমি রাজনীতিতে আসলে সেই অর্থে বুঝি না, কিন্তু ধরেন খেলাটা বুঝি। আর আমি ঠিক রাজনীতিবিদ মাশরাফিকেও সেই অর্থে চিনি না, কিন্তু ক্রিকেটার মাশরাফিকে আমি চিনি। এবং আমি মনে করি, আমি না এটা আসতে নিশ্চিতভাবে অনেকেই মনে করেন যে বাংলাদেশ ক্রিকেটে আর আপনি জাতীয় দলে খেলবেন না, কিন্তু কোনো না কোনো ভাবে অবদান রাখার সুযোগ তো আমার মনে হয় আপনার এর মধ্যেও ছিল যখন জাতীয় দলে খেলা ছেড়েছেন, সামনেও হয়তো আছে। মানে পরিস্থিতিটা আলাদা এখন, পরিস্থিতি, কিন্তু তারপরে কি ক্রিকেটে কোনোভাবে আমরা ভবিষ্যতে দেখবো না, দেখার সেই সুযোগ আছে কিনা? দেখেন, আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন আপনারা খেলা বাদে আমাকে কখনো ক্রিকেট বোর্ডে দেখেননি। তো আমি কখনোই আমার নিজের কথা কখনো ভাবিনি। আমি যে জায়গায় ছিলাম, আমি অনেক উপর জায়গায় যে আমি বলতে পারতাম যে আমি এই ক্রিকেটে এই কাজটা চাই, আমি ক্রিকেটের সাথে থাকতে চাই, আমি কোথাও নাই। বরং আমি বারবারই যখন আপনারা আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু আমি একটা উত্তর দিয়েছি যে আমি কিন্তু ক্রিকেট বোর্ডের ধারে কাছেও যাই না। অনেকবার বলেছি, বিগত 5 বছরে অসংখ্যবার প্রেসে এসে আমি বলেছি যে আমি তো ক্রিকেট বোর্ডের ধারে কাছেই যাই না। খেলা থাকলে মাঠে খেলতে যাই, বিপিএল বা ঢাকা লিগের খেলা থাকলে লাস্ট 5.5 বছরে ওই কয়বারই মাঠে গেছি যে কয়দিন খেলা ছিল আমার। এই ছাড়া মনে হয় 1-2 বার গিয়েছি, এছাড়া আমার যাওয়া হয়নি। তো যখন আসলে বলার সুযোগ ছিল আমার, যখন একটা দায়িত্ব নেওয়ার আমার সুযোগ ছিল বিভিন্ন উপর জায়গায় বলে, সেই সময় আমি দায়িত্ব কিন্তু কখনোই আমি ওই যে সবাই যেটা চিন্তা করে ক্ষমতার দাপট বা আপনি ক্ষমতায় আছেন, সেই জায়গাটা যখন আমার ক্রিকেটটাই তো আমার বেস, সেখানেই যাইনি। আর যদি আপনি এখন যে প্রশ্নটা করলেন, এক কথায় যদি উত্তর দিতে হয়, শুধু এক কথায় বলি যে আমার কাছে মনে হয় না সেটা আমি দাবি করতে পারি বা আমি সেটা ডিজার্ভ করি। আমার কাছে সেটা মনে হয় না। ক্রিকেটের সঙ্গে কাজ করাটা আপনি ডিজার্ভ করেন না বলছেন আপনি, কেন আপনার সেটা মনে হচ্ছে? এটা খুব স্বাভাবিক না? আমি এতদিন রাজনীতি করেছি, আমি ক্রিকেটের সাথে থাকিনি বা আসিনি, এখন আমি আবার ক্রিকেটের সাথে কাজ করতে যাচ্ছি। বিষয়টা এরকম হয়ে যায় না? হ্যাঁ, যদি ছোটখাটো কোনো প্ল্যাটফর্মে হয়, সেই জায়গা থেকে কাজ করব, তারপরেরটা দেখা যাবে। কিন্তু বড় পরিসরে এসে আমি এখনই বলবো যে এখন আমি কাজ করতে চাই ক্রিকেট নিয়ে বড় পরিসরে, সেটা আসলে অনেকটা সুযোগ সন্ধানী বিষয় হয়ে যাবে। মানে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে আমি এটা ডিজার্ভ করি। হ্যাঁ, আমি যেহেতু ক্রিকেট আমার রক্তের ভিতরে, এটা আমি কয়েকদিন আগেও বলেছি যে ক্রিকেট আমার রক্তের ভিতরে। আমি যে জায়গায় চাই, ক্রিকেট থেকে যদি আমার কাছে কেউ সহযোগিতা চায়, আমি অবশ্যই যাব। আর যদি কেউ না আসে, আমি ক্রিকেট নিয়ে, যেমন আমি 2nd ডিভিশনে একটু কাজ করতাম, আমার বিভিন্ন জায়গায় আমি ছোটখাটো পর্যায়ে ক্রিকেট নিয়ে কাজ করতাম। যেমন আমি যেমন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলাম,
আমার এই সেপ্টেম্বরে যেমন আমি আলোচনা করেছিলাম আন্ডার-17 ফুটবল এবং আন্ডার-17 ক্রিকেট টুর্নামেন্টটা করতে। আন্ডার-17 করতে যাচ্ছিলাম এই কারণে যে 2টা বছর ওইখান থেকে কিছু প্লেয়ার যদি বের হয়, 2টা বছর তাদেরকে রেডি করার সময় পাবে বাফুফে বা ক্রিকেট বোর্ড। তো ওই জায়গা থেকে, ওই চিন্তা চেতনা থেকে আসলে আন্ডার-17 করতে চেয়েছিলাম, যে আন্ডার-19 খেলার আগে অন্তত 2টা বছর তারা সময় পায় তাদেরকে তৈরি করার জন্য। তো এরকম ভাবে চিন্তা করে আসলে আমি কাজ করতে চাচ্ছিলাম, তাছাড়া তো আমার কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো এই জন্য বললাম যে আমার যে যতটুকু প্ল্যাটফর্ম ছিল আমি চেষ্টা করেছি। আমি নড়াইলেও বড় টুর্নামেন্ট করেছি, 2টা-3টা, তো যতটুকু পেরেছি করেছি, কিন্তু ওরকম ভাবে হয়তো বা আমি সুযোগ থাকলে করার চেষ্টা করব, কিন্তু হুট করে এসে আমি এই মুহূর্তে আমি বড় পরিসরে করবো, এটা আসলে এক কথায় বললাম যে আমি সেটা ডিজার্ভ করি না। না, বুঝতে পেরেছি, আমি আপনার অবস্থানটা বুঝতে পেরেছি। আসলে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি ইন্টারভিউর। এমনি আমি যদি একদম শেষে এসে জিজ্ঞাসা করি যে গত কিছুদিনে, গত প্রায় যে মাসখানেক সময়ের মতো হয়েছে, বাংলাদেশে যা যা হয়ে গিয়েছে, এত এত মানুষ মারা গিয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, আপনার ব্যক্তিগত জীবনটাও বিপর্যস্ত হয়েছে, স্পেশালি যে নড়াইলে আপনার যেটা বাড়িটা পুড়ে যাওয়ার কথাটা যেটা বললেন, তো অবভিয়াসলি এটা তো সবার মতো আপনার জায়গা থেকেও তো মন নিশ্চয়ই খুব খারাপ, নিশ্চয়ই অনেক কষ্ট, এবং আমাদের সাথে ইন্টারভিউ করে একটা সময় জুড়ে সেটা বোঝা গিয়েছে। এই যে সবার সামনে আপনি বলতে পারলেন কথাগুলো, অ্যাটলিস্ট আপনি আপনার অবস্থানটা জানাতে পারলেন আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে, একটু কি হালকা লাগছে মাশরাফি? না, এই কষ্ট থাকবে নোমান ভাই, এই কষ্ট থাকবে। প্রথম কষ্ট থাকবে যে ক্রাইসিসে আমি দাঁড়াইতে পারিনি, এই কষ্টটা আমাকে ভোগাবে। এটা 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 তো আমার নিজস্ব ব্যাপার, এই কষ্টটা আমার থেকে যাবে। আর কিছু কিছু বিষয় আছে, সবকিছু বলার বিষয় না, কথা বলার বিষয় না। হ্যাঁ, কথা হয়তো বা বলছি, কথা হয়তো বা বলতে হবে সামনে, হ্যাঁ, কিন্তু এই কষ্টটা থেকে যাবে। এবং ব্যক্তিগতভাবেও আমি আসলে মানে নিজের উপরে আপসেট, এটা বলতে পারি। আমি নিজের উপরে নিজেই আপসেট হয়েছি, আমি আছি, মানে নিজের কথাই চিন্তা করছি যে আমি নিজেই আপসেট আর কি, এবং সেটা নিজের উপর। মাশরাফি, আপনার এই বিপর্যস্ত সময় আপনি নট আউট নোমানকে সময় দিয়েছেন, সেজন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মিলেই একটা নতুন বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলেই দেখছি। নিশ্চিতভাবে আপনিও সেই স্বপ্ন, আপনিও আপনার জায়গা থেকে নিশ্চিতভাবেই দেখেন। সেটা তো অবশ্যই। আমি আমি আমার সবার প্রতি শুভকামনা, হ্যাঁ, যারা আছেন বর্তমান সরকারের বা যারা কাজ করছেন যে যার জায়গা থেকে, সবার প্রতি শুভকামনা। আশা করি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, মানুষ ভালো থাকবে, মানুষ সুযোগ সুবিধা পাবে। এটাই তো চাওয়া, এছাড়া তো আর কারোরই চাওয়া নাই। তো আমার সবার প্রতি শুভকামনা থাকবে একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়। মাশরাফি বিন মুর্তজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমার কাছে তার এই ক্রিকেটার পরিচয়টাই সবচেয়ে বড়, যদিও তার সঙ্গে এখন রাজনীতিবিদ পরিচয়টাই রয়েছে, এবং গত কিছুদিন ধরে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেইখানটাতে মাশরাফি তার নিজের অবস্থানটা স্পষ্ট করেছেন আমাদের সঙ্গে এই দীর্ঘ ইন্টারভিউতে। আমাদের অবস্থান, নট আউট নোমানের যে অবস্থান, সেটা আমরা রাজনৈতিক কোনো বিবেচনায় যাচ্ছি না, রাজনৈতিক কোনো জাজমেন্টে যাচ্ছি না, আমাদের প্ল্যাটফর্মও সেটা না। কিন্তু আমি এখনো মনে করি যে মাশরাফি বাংলাদেশ ক্রিকেটে তার যে কোনো ভূমিকায় হোক, দেয়ার অনেক কিছুই রয়েছে। বাংলাদেশ ক্রিকেটে তিনি আসলে থাকবেন কি থাকবেন না, শেষের দিক দিয়ে এরকম কিছু প্রশ্ন করেছিলাম, উনি যে খুব স্পষ্ট উত্তর দিয়েছেন তা নয়, কিন্তু এটা আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয়, নট আউট নোমানের কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকলে সেটা, মাশরাফি যদি থাকেন, বাংলাদেশ ক্রিকেটের আসলে উপকারী। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে হয়তো বাংলাদেশ ক্রিকেটে এবং বাংলাদেশ ফুটবলে একটি স্বস্তি ফিরবে যদি শেষ পর্যন্ত বিসিবি সভাপতি পাপন এবং সেই সাথে ফুটবল ফেডারেশনের সালাউদ্দিনকে সরানো যায়, তবে বাংলাদেশ হয়তো এই সকল দুই ডিপার্টমেন্টে এগিয়ে যেতে পারবে। অনেকদিন থেকে এই সকল নেতারা বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ফুটবলকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি
শেষ পর্যন্ত মাশরাফি ফিরবেন বিসিবিতে এবং সেখানে তামিম ইকবাল সহ বাংলাদেশ একটি নতুন করে একটি গর্জে উঠবে বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।